নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো তোমরা খুব মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি কিন্তু দেখবে, যেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে চলো শুরু করছি আজকের এই ক্লাস। দেখো কি বলেছে প্রথম প্রশ্নে, তহকিক ই হিন্দ এটি একটি গ্রন্থ। এই গ্রন্থটি কে রচনা করেছে? দেখো, অলবেরুনি। অলবেরুনি কিন্তু এই গ্রন্থটি কিন্তু রচনা করেছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? আমির খসরু কিন্তু ভারতের তোতা পাখি নামে পরিচিত। পরবর্তী দেখো, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ কে রচনা করেছেন? জিয়াউদ্দিন বরনী। তার পরবর্তী, ইবন বতুতা ভারত ভ্রমণ, ইবন বতুতার ভারত ভ্রমণ সংক্রান্ত যে কাহিনীটি রয়েছে সেটি কি নামে পরিচিত? দেখো, সেটি কিন্তু কিতাবুর রহলা বা সফরনামা নামে পরিচিত। ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। কার আমলে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে। সিন্ধুরাজ দাহির মোহাম্মদ বিন কাসিমের কাছে কিন্তু যুদ্ধে পরাজিত হয়েছে। দেখো, আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছে? দেখো, 712 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ মোট 17 বার কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছে। তাহলে ভারতবর্ষ আক্রমণের ইতিহাসে তার কতবার রয়েছে? 17 বার। তারপরে দেখো, এই যে অলবেরুনি ভারতে আসেন কত সুলতান মাহমুদের সময়ে, সেই সময় তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিল। এবং সোমনাথ মন্দির কিন্তু লুট করেছে এই সুলতান মাহমুদ, যেটি কিন্তু গুজরাটে অবস্থিত। তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা কিন্তু 1192 সালে হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের। এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়ী লাভ করেছিল এবং তৃতীয় পৃথ্বীরাজ তিনি কিন্তু পরাজিত ও নিহত হয়েছে। তারপর দেখো, এই যে মোহাম্মদ ঘুরি তিনি কে ছিলেন? দেখো, তিনি ছিলেন কিন্তু গজনির শাসনকর্তা এবং তরাইনের যুদ্ধে কিন্তু জয়লাভ করে দিল্লি অধিকার করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ এই যে 1192 সালে হয়েছে। তারপরে দেখো, বখতিয়ার খলজি কে ছিলেন? বখতিয়ার খলজি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন অনুচর। লক্ষণ সেন, সেন বংশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে তিনি কিন্তু বঙ্গদেশ জয় করেছেন এই বখতিয়ার খলজি। দিল্লির সুলতানি শাসন দেখো প্রতিষ্ঠা হয়েছে কার হাত ধরে? কুতুবউদ্দিন আইবক দিল্লির শাসক ছিলেন, ঠিক তার হাত ধরে কিন্তু দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা হয়েছে। এই যে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছিল কত সালে? দেখো, 1206 সালে কিন্তু দিল্লিতে সুলতানি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। কার হাত ধরে? কুতুবউদ্দিন আইবক। এটি কিন্তু দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন এই কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক লাক বক্স নামে কিন্তু পরিচিত ছিলেন। ইলতুৎমিশ, পরবর্তী সময়ে দেখো ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল এবং ভারত সীমান্তে উপস্থিত হয়েছিল। কুতুবউদ্দিন আইবক যিনি কিনা কুতুব মিনার এর নির্মাণ কার্য কিন্তু শুরু করেছেন এবং কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ কে করেছেন? দেখো, ইলতুৎমিশ, কুতুবউদ্দিনের জামাতা ছিলেন তিনি। তবে দেখো, রাজিয়া একমাত্র নারী যিনি কিনা দিল্লির সিংহাসনে বসেছিলেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু তথ্যটি, রাজিয়া। আচ্ছা, এই ধরনের ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু পেয়ে যাবে তোমরা। যারা সাজেশন নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, তাহলে তোমরা সাজেশন পেয়ে যাবে। বিশেষ করে ডব্লিউবিপি পরীক্ষা যেগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা এই সাজেশনগুলো নিতে পারো। পরবর্তী দেখো, খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালাউদ্দিন ফিরোজ শাহ খলজি, তিনি কিন্তু খলজি বংশের প্রতিষ্ঠাতা। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতানকে দেখো, আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। এই যে আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান, সর্বপ্রথম তিনি কিন্তু দাক্ষিণাত্য জয় করেছেন। তারপরে দেখো, ভারতবর্ষের সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছেন কে? এই সুলতান আলাউদ্দিন খলজি। মালিক কাফুর, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত দেখো সেনাপতি। তুগলক বংশ, পরবর্তী তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে দেখো, গিয়াসউদ্দিন তুগলক, তিনি কিন্তু তুগলক বংশের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতানকে, মোহাম্মদ বিন তুগলক। ভারতের ইতিহাসে যিনি কিনা পাগলা রাজা নামে পরিচিত, কে? এই মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু প্রথম তামার নোট প্রচলন করেছিলেন। প্রশ্ন আসে পরীক্ষায়। কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেছেন কে? দেখো, কার শাসনকালে? ফিরোজ শাহ তুগলক তার শাসনকালে কিন্তু কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেছেন। তুগলক বংশের শেষ সুলতান কে? দেখো, নাসিরউদ্দিন মাহমুদ। কালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছেন। 1398 সালে তৈমুর লং ভারতবর্ষ কিন্তু আক্রমণ করেন। পরবর্তী দেখো, সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? দিল্লির সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছে খিজির খা সৈয়দ। লোদি বংশ, তার পরবর্তী লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলল লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? দেখো, ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের
শেষ সুলতান। সুলতানি সাম্রাজ্যের পতনের পর দিল্লির সিংহাসনে কোন শাসন বংশের সূচনা হয়? দেখো মুঘল বংশ প্রতিষ্ঠিত হয়। কার হাত ধরে? বাবরের হাত ধরে কিন্তু এই মুঘল বংশ প্রতিষ্ঠিত হয় ভারতে। তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করেন তখন সেখানে কে শাসন করেছিলেন? সেন বংশের শাসক লক্ষণ সেন কিন্তু শাসন করছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহের শাসনকালে চীনা পণ্ডিত মা হুয়ান তিনি কিন্তু বঙ্গদেশে আসেন। বাংলার গিয়াসউদ্দিন আজম শাহের সাথে বিশ্ববিখ্যাত কবি হাফেজের কিন্তু পত্রালাপ হয়েছিল। তবে দেখো রাজা গণেশ বঙ্গদেশে হিন্দু শাসন কিন্তু প্রতিষ্ঠা করেছেন। দেখো কত 1414 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি কিন্তু ছিলেন হুসেন শাহ। বঙ্গদেশে মালাধার বসু তার প্রতিভার জন্য কিন্তু গুন্ডাস খা উপাধি পেয়েছেন। গুন্ডাস খা উপাধি কে পেয়েছেন? পরীক্ষায় প্রশ্ন আসে। মালাধার বসু কিন্তু গুন্ডাস খা উপাধি পেয়েছেন। কিসের জন্য? বঙ্গদেশে তার বিশেষ প্রতিভার জন্য। তারপর দেখো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে হাসান বা জাফর খা, তিনি কিন্তু বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হরিহর বুক্কা। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দেখো কৃষ্ণদেব রায়। তালিকটার যুদ্ধ কত সালে হয়েছিল? এই যে দেখো তালিকটার যুদ্ধ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসে। 1565 খ্রিস্টাব্দে কিন্তু তালিকটার যুদ্ধ হয়েছিল। দেখো অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়ে থাকে? দেখো তেলুগু কবি প্রদ্যানকে কিন্তু অন্ধ কবিতার পিতামহ বলা হয়। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? দেখো জয়নাল আবেদিনকে বলা হয়ে থাকে। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারকের নাম কি ছিল? দেখো গুরু রামানন্দ। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারক ছিলেন গুরু রামানন্দ। এছাড়াও ছিলেন তার শিষ্য ভক্ত কবির। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন ভক্ত কবির। এই যে কবিরের যে কবিতা সেগুলো কি নামে পরিচিত? দেখো দোহা নামে পরিচিত ছিল। বঙ্গদেশে একজন ভক্তিবাদী সাধকের নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। শিখদের প্রথম গুরু কে ছিল? শিখ ধর্মমত শিখগণের প্রথম গুরু ছিল গুরু নানক। তিনি কিন্তু শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছেন। শিখ শব্দের অর্থ কি? দেখো শিষ্য। শিখ শব্দের অর্থ সুফি সাধকগণের নাম। যেখানে সুফি সাধক হিসেবে যে নামগুলো পাওয়া যায়, নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি, যারা ছিলেন সুফি সাধক। তুজুক-ই বাবরি আত্মজীবনী। দেখো তুজুক-ই বাবরির লেখক কে ছিলেন? বাবর কিন্তু ছিলেন তুজুক-ই বাবরির লেখক। হুমায়ুন নামার রচয়িতাকে? গুলবদন বেগম। হুমায়ুন সম্পর্কে কিন্তু তার আত্মজীবনী লিখেছেন হচ্ছে গুলবদন বেগম। তুজুক-ই জাহাঙ্গীরি দেখো কে রচনা করেছে? জাহাঙ্গীর সম্রাট। আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? দেখো আকবরের শাসনকালে আবুল ফজল কিন্তু এই গ্রন্থগুলো রচনা করেছে, আইনি আকবরী এবং আকবরনামা। তারপরে দেখো মন্তাখাব উত তোয়ারিখ গ্রন্থের রচয়িতাকে? দেখো আব্দুল কাদির বদাউনি। বাবরের পিতা, মোগল বংশের প্রতিষ্ঠাতা বাবর, তার পিতার নাম কি? দেখো ওমর শেখ মির্জা। বাবরের প্রকৃত নাম কি? জহুরুদ্দিন মোহাম্মদ বাবর। এশিয়ার দুই অভিশাপ বলা হয়ে থাকে চেঙ্গিস খা এবং তৈমুর লং। এই চেঙ্গিস খা এবং তৈমুর লংয়েরই রক্তপ্রবাহ কার মধ্য দিয়ে বাহিত হচ্ছে? সেটা হচ্ছে বাবরের মধ্য দিয়ে। দুইজনই ছিল কিন্তু প্রখ্যাত। দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে কি করে? দিল্লিতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই যে পানিপথের প্রথম যুদ্ধ, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছে। খানুয়ার যুদ্ধ দেখো তার পরবর্তী বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। এই যে খানুয়ার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ ছিল মেবারের রানা সংগ্রাম সিংহ। বাবরের আত্মজীবনী ওয়াকাই বা তুজুক-ই বাবরি নামে পরিচিত আমরা জানি। বিল্লগ্রামের যুদ্ধ দেখো, বিল্লগ্রামের যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনে কিন্তু ছেদ পড়েছিল। দিল্লির সিংহাসনে সুরবংশের প্রতিষ্ঠাতাকে? দেখো শের শাহ। সুরবংশ বা সুরি বংশের প্রতিষ্ঠাতা। শের শাহের বাল্য নাম কি ছিল? দেখো ফরিদ খাঁ। সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটি কিন্তু নির্মাণ করেছেন কে? শের শাহ তার শাসন সংস্কারের সময়ে। প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা চালু করেছেন কে? দেখো শের শাহ। ভূমি রাজস্ব বিষয়ে শের শাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি ছিল? দেখো পাট্টা এবং কুবুলিয়ত। তাহলে পাট্টা ও কুবুলিয়তের প্রতিষ্ঠাতাকে? দেখো এই শের শাহ। ব্রহ্মজিৎ গৌর, দেখো শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর, নামটা মনে রাখবে। শের শাহের ইতিহাসকার ছিলেন কে? দেখো আব্বাস খান। এবং শেরওয়ানি গ্রন্থের রচয়িতা দেখো তারিক ই শের শাহী।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে কিন্তু হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ মুঘল পক্ষে ছিল বৈরাম খাঁ এবং আফগানদের পক্ষে ছিল কিন্তু হিমু। এই হিমুর মধ্যে এবং বৈরাম খাঁর মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। বৈরাম খাঁ অর্থাৎ আকবরের যে শাসনাধীন বৈরাম খাঁ তখন কিন্তু জয়লাভ করেছিল। আর এই ধরনের সাজেশন ভিত্তিক প্রশ্নই কিন্তু আমরা তৈরি করেছি। তো তোমরা যারা ডব্লিউবিপি এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো তোমরা কিন্তু এই সাজেশনটি নিয়ে নিবে। তো যারা সাজেশন নিতে চাও অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। দেখো, হলদিঘাটের যুদ্ধ আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। তারপরে দেখো, হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান 1601 খ্রিস্টাব্দে খানদেশের আসিরগড় দুর্গে কিন্তু হয়েছিল। দিন ই ইলাহি দেখো কে প্রবর্তন করেছেন? সম্রাট আকবর কিন্তু দিন ই ইলাহি প্রবর্তন করেছেন। আকবরের সভাকবি কে ছিলেন? দেখো, বীরবল। আকবরের রাজ্যসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তার নাম হচ্ছে তানসেন। আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম পাওয়া যায়, দেখো, আবুল ফজল এবং আব্দুল কাদের বদায়নী। এই যে আকবরের মৃত্যু দেখো কত সালে হয়েছিল? 1605 খ্রিস্টাব্দে কিন্তু আকবরের মৃত্যু হয়েছে। তারপর দেখো, জাহাঙ্গীরের আবির্ভাব হয় 1605 খ্রিস্টাব্দে, মুঘল বংশের সম্রাট। জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান নামে এসেছিল উইলিয়াম হকিংস। উইলিয়াম হকিংস ইংল্যান্ড থেকে কিন্তু এসেছিলেন। তিনি কী নামে পরিচিত? ইংলিশ খান নামে কিন্তু পরিচিত। এই জাহাঙ্গীরের আমলেই ইংল্যান্ডের রাজার দূত হিসাবে আসেন দেখো কে? স্যার টমাস রো কিন্তু এসেছিলেন। কার আমলে? জাহাঙ্গীরের আমলে, মনে রাখবে। সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনকে কিন্তু প্রাণদণ্ড দিয়েছিল। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়। তার পরবর্তী কিন্তু মোগল সম্রাট হিসাবে শাহজাহানের আত্মপ্রকাশ হয় 1628 সালে। শাহজাহানের পূর্ব নাম কি? দেখো, খুররম ছিলেন শাহজাহানের পূর্ব নাম। তাজমহল প্রতিষ্ঠা করেছেন আগ্রায় শাহজাহান। 1658 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে কিন্তু ঔরঙ্গজেব বসেছিলেন। তারপরে দেখো, পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছে 1665 সালে শিবাজি ও ঔরঙ্গজেবের মধ্যে। এই পুরন্দরের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়। শিবাজি ছিলেন মারাঠার একজন শাসক। 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়। কত সালে? 1674। শিবাজি ছত্রপতি গ্রহ ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। শিবাজি পরবর্তীত দুটি রাজস্বের নাম কি ছিল? দেখো, চৌদ ও সরদেশমুখী, মনে রাখবে। চৌদ ও সরদেশমুখীর প্রবর্তন করেন হচ্ছে কে? শিবাজি। শিবাজির অশ্বারোহী সেনাবাহিনীর নাম কি ছিল? দেখো, শিলাদার ও বর্গীর। শিবাজির মৃত্যু হয় দেখো 1680 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, ঔরঙ্গজেব মুঘল বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন এই ঔরঙ্গজেব, যার মৃত্যু হয়েছে 1707 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? দেখো, বাহাদুর শাহ, যিনি শাহ আলম নামে কিন্তু পরিচিত। 1498 খ্রিস্টাব্দে দেখো, প্রথম পর্তুগিজ নাবিক যিনি কিনা ভাস্কো দা গামা প্রথম কালিকট বন্দরে কিন্তু পৌঁছেছিলেন। সালটা মনে রাখবে, 1498 খ্রিস্টাব্দ। লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন কে? দেখো, লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন 1600 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরবর্তী দেখো, লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো, 1600 খ্রিস্টাব্দে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে লন্ডনে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে দেখো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন উইলিয়াম হকিংস। কলকাতা ফোর্ট উইলিয়ামের নামকরণ করেছে কে? দেখো, তৃতীয় উইলিয়াম। ফরাসি বণিক বার্নিয়ে শাহজাহানের শাসনকালে কিন্তু এদেশে এসেছিলেন। ফার্সি ভাষায় দেখো রামায়ণ অনুবাদ কে করেছেন? ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেছেন বদায়নী। রামচরিতমানস বিখ্যাত গ্রন্থ দেখো, রামচরিতমানস কে রচনা করেছে? কবি তুলসী দাস কিন্তু রচনা করেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচনা করেছেন কে? দেখো, কৃষ্ণদাস কবিরাজ। মুকুন্দরাম চক্রবর্তীর একটি শ্রেষ্ঠ রচনা কি? মুকুন্দরাম চক্রবর্তীর দেখো শ্রেষ্ঠ রচনা কবি কঙ্কন চণ্ডী। এর জন্য তিনি কিন্তু কবি কঙ্কন নামেও পরিচিত। কে? এই মুকুন্দরাম চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন দেখো, আদি গ্রন্থ, গুরুগ্রন্থ বা গ্রন্থ সাহেব শিখদের কিন্তু ধর্মগ্রন্থ। মুঘল যুগে সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিল কারা? দেখো, সৈয়দ হুসেন আলী এবং সৈয়দ হাসান আলী। এরা কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিল। দিল্লির সিংহাসনে দেখো মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি কিন্তু দিল্লির শেষ মুঘল সম্রাট। নাদির শাহ দেখো, নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছে কত সালে? 1739 সালে নাদির শাহ কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছে। নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন দিল্লির সম্রাট পদে কে ছিলেন? ছিলেন মোহাম্মদ শাহ। তবে দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কাকে বলা হয়ে থাকে? মুর্শিদ কুলি খাঁকে। শিখ ধর্মের দশম বা শেষ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিংহ। ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এগুলো। শিখদের মধ্যে দশম গুরু
গোবিন্দ সিংহ দ্বারা খালসা প্রথা কিন্তু প্রবর্তিত হয়েছে। প্রথম স্বাধীন পেশোয়া দেখো কে ছিল? বালাজি বিশ্বনাথ প্রথম স্বাধীন পেশোয়া ছিলেন। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা দেখো কাকে বলা হয়ে থাকে? প্রথম বাজিরাওকে। উদগিরের যুদ্ধ 1760 সালে হয়েছিল, কাদের মধ্যে? দেখো মারাঠা ও নিজামের মধ্যে কিন্তু হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যে পানিপথের তৃতীয় যুদ্ধে যেখানে মারাঠা ও আহমদ শাহ আবদিলির মধ্যে কিন্তু হয়েছিল, এই পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা পক্ষের সেনাপতি ছিলেন কে? দেখো সদাশিবরাও। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি কিন্তু জয়লাভ করেছেন মুঘলদের তরফ থেকে। তারপরে দেখো পানিপথের 1761 খ্রিস্টাব্দে মারাঠারা আহমদ শাহ আবদালির কাছে কিন্তু পরাজিত হয়েছে। ভারতের সাম্রাজ্য স্থাপনের দেখো প্রথম স্বপ্ন দেখেন কে? ফরাসি কূটনীতিবিদ জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। তিনি ছিলেন ফরাসি একজন কূটনীতিবিদ যখন ভারতবর্ষে ফ্রান্স থেকে প্রতিনিধি এসেছিল। ডুপ্লের শাসনাধীনে কিন্তু ফরাসিরা ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করেছিল। তারপরে দেখো 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারের জন্য কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। 1740 খ্রিস্টাব্দে ইউরোপের অস্ট্রিয়ায় সিংহাসন দখলের লক্ষ্যে যুদ্ধ শুরু হয়। দক্ষিণ ভারত, পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইঙ্গো বা ফরাসির দ্বন্দ্ব ভারত ইতিহাসে কর্ণাটকের যুদ্ধ নামে কিন্তু পরিচিত। এই কর্ণাটকের যুদ্ধ দেখো, তার মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো 1746 খ্রিস্টাব্দে শুরু হয়। তারপর দেখো 1763 খ্রিস্টাব্দে ভারতে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার কিন্তু সমাপ্তি হয়েছিল। ইঙ্গো বলতে এখানে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কিন্তু সমাপ্তি ঘটে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ দেখো, তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ভারতে কিন্তু ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়। কোন যুদ্ধ? দেখো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ দেখো 1760 সালে হয়েছিল এই বন্দিবাসের যুদ্ধ, যেখানে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট এবং ফরাসি সেনাপতি লালি এর মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। দেখো সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ কোম্পানিকে, মোগল সম্রাট ফারুক শিয়ার, তিনি কিন্তু তার শাসনাধীনের সময় ব্রিটিশ কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে দস্তকের অধিকার দিয়েছিলেন। এই ছিল আজকের এই সাজেস্টিভ ক্লাস। তোমরা যারা ডব্লিউবিপি, কেপি এবং রাজ্য ক্লার্কশিপ পরীক্ষার জন্য সাজেশন পেতে চাও তারা কিন্তু নিচে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। আচ্ছা, তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, এই ধরনের ক্লাস পেতে তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।